হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। সামনেই ক্লাস 11-এর সেমিস্টার ওয়ানের আমরা এই ক্লাসে স্পেশালি বেশ কিছু সাজেশন নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা পরীক্ষাতে একদম দেখতে পাবেই। অর্থাৎ পরীক্ষাতে সরাসরি এই পোর্শনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। সুতরাং যারা ক্লাস 11-এ এবার সেমিস্টার এক্সামিনেশন দেবে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো এবং দেখে নাও যে কোন কোন প্রশ্ন এবার পরীক্ষায় তোমাদের আসতে চলেছে। প্রথমেই আমি বেশ কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে যে মাইটোসিস শব্দ প্রবর্তন করেন কোন বিজ্ঞানী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছর এক্সামিনেশনের জন্য। মাইটোসিস কথাটি প্রবর্তন করেন বিজ্ঞানী ফ্লেমিং, এবং এই ফ্লেমিং কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং নন। এই ফ্লেমিং হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং, যিনি কিন্তু মাইটোসিস কথাটি প্রবর্তন করেন। এছাড়া মিওসিস মিওসিস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, সেক্ষেত্রে উত্তর হবে ফার্মার ও মুরে। ফার্মার এবং মুরে বিজ্ঞানী তারা মিওসিস কোষ বিভাজন আবিষ্কার করেন। এবং আমরা কোষ চ্যাপ্টারে দেখব যে রুডলফ ভিরচো, যিনি কিন্তু কোষবাদকে একটু মডিফাই করেন এবং তিনি বলেন যে প্রতিটি কোষই তার পূর্ববর্তী কোষ থেকে বিভাজনের ফলে সৃষ্টি হয়। তো এটা আমরা কোষ চ্যাপ্টারেও দেখব। এক্ষেত্রে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কিন্তু মাইটোসিস শব্দ কে প্রবর্তন করেন, মিওসিস শব্দ কে প্রবর্তন করেন, টার্মিনোলজি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট যেটা, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে বাধা দেয়, অর্থাৎ মাইটোসিস বিরোধী পদার্থ কি। অর্থাৎ যে সকল পদার্থ কোষ বিভাজনে বাধা দেয় তাদেরকে বলা হয় মাইটোসিস বিরোধী পদার্থ, অর্থাৎ এরা বেমতন্তু তৈরি হতে দেয় না। সেই পদার্থগুলো হচ্ছে অ্যাজাইডস, সায়ানাইডস এবং কলচিসিন। তোমরা এই কলচিসিন শব্দটাকে কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখে রাখো, কারণ পরীক্ষার হলে কিন্তু এই কলচিসিনের সাথে তোমাদের পরিচিত হতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে কোন ধরনের কোষের মৃত্যু নেই। তো তাহলে তোমরা অবশ্যই বলবে ক্যান্সার কোষের মৃত্যু নেই, কারণ ক্যান্সার কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয় এবং সেক্ষেত্রে যে দায়ী উৎসেচক সেটি হচ্ছে টেলোমারেজ উৎসেচক। টেলোমারেজ উৎসেচক ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে অংশ নেয়। এই লাইনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যে সকল পদার্থ কোষ বিভাজনে উদ্দীপনা জাগায় বা সাহায্য করে তাদেরকে বলা হয় মাইটোজেন। কয়েকটি মাইটোজেন হচ্ছে সাইটোকাইনিন হরমোন, স্টেরয়েডস, লিম্ফোকাইন ইত্যাদি। সুতরাং এই পেজ থেকে যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বা যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পরীক্ষার হলে দেখতে পারো সেগুলো আমি মেনশন করলাম। নেক্সট যেটা, সেটি হচ্ছে ক্রোমোজোমের আয়তন থেকে কিন্তু এবার প্রশ্ন আসতে পারে যে সবথেকে বড় যে ক্রোমোজোম ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাওয়া যায়। ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম কিন্তু দেখতে পাওয়া যায় মেরুদণ্ডী প্রাণীর স্ত্রী জনন কোষে, অর্থাৎ উসাইটে। এবং এই যে পলিটিন ক্রোমোজোম, এই পলিটিন ক্রোমোজোম কিন্তু দেখা যায়, এবং এটি হচ্ছে সর্বাপেক্ষা বৃহৎ ক্রোমোজোম, যেটি কিন্তু পতঙ্গের লালা গ্রন্থিতে দেখা যায়। সুতরাং পতঙ্গের যে লালা গ্রন্থিতে উপস্থিত যে ক্রোমোজোম সেটি হচ্ছে পলিটিন ক্রোমোজোম, যেটি সব থেকে বড় ক্রোমোজোম। এবং ল্যাম্ব্রাস ক্রোমোজোম কিন্তু দেখা যায় মেরুদণ্ডী প্রাণীর স্ত্রী জনন কোষে। ক্রোমোজোম থেকে একটি গুরুত্বপূর্ণ আইডিয়া তোমার থাকা উচিত, সেটা হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমাটিডের মধ্যে। মনে রেখো প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত, অর্থাৎ প্রতিটা ক্রোমোজোমে আমরা কটা ক্রোমাটিড পাবো, দুটো ক্রোমাটিড। এবং ক্রোমোজোমের যে অংশে বেমতন্তু এসে যুক্ত হয় তাকে বলা হয় কাইনেটোকোর, এবং এই কাইনেটোকোর থাকে এই মুখ্য খাঁজ অঞ্চলে, মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার। অর্থাৎ বেমতন্তু এসে যে যুক্ত হয় কোষ বিভাজনের সময়, সে বেমতন্তু যুক্ত হয় সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর অংশে। এবং যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে যে পুঁতির দানার মতো অংশ দেখা যায় তাকে বলা হয় ক্রোমোমিয়ার। এবং এই ক্ষেত্রে দেখো দুটো ক্রোমাটিড তোমরা দেখতে পাচ্ছ, এবং গৌণ খাঁজ ছাড়া যে খাঁজটি থাকে তাকে বলা হয়, মুখ্য খাঁজ ছাড়া যে খাঁজটি থাকে ক্রোমোজোমের মধ্যে সেটাকে বলা হয় গৌণ খাঁজ। এবং গৌণ খাঁজের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা হচ্ছে NOR, নর অঞ্চল। পুরো কথা হচ্ছে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, অর্থাৎ গৌণ খাঁজ অঞ্চলে কিন্তু নিউক্লিওলাস উৎপন্ন হয়। তোমাদের পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে যে নিউক্লিওলাস
উৎপন্ন হয় কোথায়? উত্তর হবে কিন্তু ক্রোমোজোমের গৌণ খাঁজে, নট মুখ্য খাঁজ। এবং ক্রোমোজোমের একদম যে শেষ প্রান্ত সেটাকে বলা হয় টেলোমিয়ার, এবং ক্রোমোজোমের শেষ প্রান্তটি কখনো কখনো এরকম বাল্বের মতো ফুলে যায়, তখন তাকে বলা হয় স্যাটেলাইট, এবং সেই ক্রোমোজোমটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে এই যে ক্রোমানিমাটার কুণ্ডলী দুটো, প্যারানামিক এবং প্লেকটোনমিক কুণ্ডলী। অর্থাৎ এখানে যে ক্রোমানিমা মানে হচ্ছে যে সুতোর মতো তন্তুগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি করে, সেই সুতোর মতো তন্তুগুলোকে বলা হয় ক্রোমানিমা। এবার এই ক্রোমানিমা যখন ক্রোমোজোম তৈরি হয় দু রকম ভাবে প্যাচ লাগাতে পারে। না কিছু ক্রোমানিমা থাকতে পারে, ধরো এগুলো সরু সুতোর মতো অংশ ক্রোমানিমা, না সেই ক্রোমানিমা গুলো পরস্পর এরকম প্যারালালি অবস্থান করে এরকম ক্রোমোজোম তৈরি করতে পারে। যখন প্যারালালি অবস্থান করে তখন সেটাকে বলা হয় প্যারানেমিক কুণ্ডলী। আবার এরকম পেঁচিয়েও অবস্থান করতে পারে, অর্থাৎ একটার সাথে একটা এরকম পেঁচিয়ে, তখন সেই যে কুণ্ডলীটা তৈরি হচ্ছে ক্রোমানিমার, তখন সেটাকে বলা হয় প্লেকটোনমিক কুণ্ডলী। অর্থাৎ প্যারানামিক কুণ্ডলী বলতে বোঝায় যখন ক্রোমোনিমার তন্তু দুটি সহজেই পৃথক করা যাবে, কারণ তারা প্যারালালি অবস্থান করছে। অন্যদিকে প্লেকটোনমিক কুণ্ডলী মানে হচ্ছে যখন পরস্পর এমন ভাবে পেঁচানো থাকে যে তাদের সহজে পৃথক করা যায় না, অর্থাৎ তারা এরকম পেঁচিয়ে অবস্থান করছে, তখন সেটাকে বলা হয় প্লেকটোনমিক কুণ্ডলী। সুতরাং তোমাদের একটা বেসিক আইডিয়া থাকা দরকার, সেটি হচ্ছে প্যারানামিক কুণ্ডলী এবং প্লেকটোনমিক কুণ্ডলীর মধ্যে। নেক্সট যে টপিকসটা থেকে প্রশ্ন আসতে পারে এবং প্রশ্ন আসবেই আসবে, সেটা হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্র। সেল সাইকেল মানুষের ক্ষেত্রে, অর্থাৎ একটা কোষ থেকে যে সম্পূর্ণ আরেকটা দ্বিতীয় কোষ তৈরি হচ্ছে, এই পুরো সময়কালে যে চক্রাকার পরিবর্তনগুলো হয় সেটাকে বলা হয় কোষ চক্র। এবং এই কোষ চক্রের সময়কালকে বলা হয় জনুকাল বা জেনারেশন টাইম। এবং এই জেনারেশন টাইম এক একটা কোষে এক এক রকম হয়। যেমন তোমার ইস্ট কোষের ক্ষেত্রে সময় লাগে 90 মিনিট, আমাদের মানুষের কোষের ক্ষেত্রে 24 ঘন্টায় একটা কোষ থেকে আর দুটো কোষ তৈরি হচ্ছে, এবং প্রোক্যারিওটিক কোষ যেমন ধরো ব্যাকটেরিয়া, সেই তার ক্ষেত্রে কিন্তু সময় লাগে মাত্র 20 থেকে 30 মিনিট। এবং বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক এই কোষ চক্র সম্বন্ধে বিশদ ধারণা দেন। কোষ চক্রের দুটি প্রধান দশা, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। ইন্টারফেজ মানে হচ্ছে প্রস্তুতি পর্ব। তোমরা এখনো যদি এই কোষ চক্র ডিটেলসে বুঝতে চাও, আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে রেখেছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, তোমরা চাইলেই দেখতে পারো। সেখানে আমি বিশদ আলোচনা করেছি কোষ চক্র নিয়ে। তো কোষ চক্রের দুটি প্রধান অংশ, একটি হচ্ছে ইন্টারফেজ এবং আরেকটি হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। ইন্টারফেজের আবার তিনটি দশা রয়েছে, সেটা হচ্ছে G1, S এবং G2। এবং মাইটোটিক ফেজের আমরা বেশ কিছু দশা দেখতে পাই, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এবার এই ক্যারিওকাইনেসিসের আবার বিভিন্ন দশা রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এবং সাইটোকাইনেসিস হচ্ছে যখন সাইটোপ্লাজমের বিভাজন হয়ে যাচ্ছে। তোমাদের এখান থেকে কিরকম প্রশ্ন আসবে যে তোমার যে কোষীয় অঙ্গাণু দ্বিত্বকরণ হচ্ছে কোন দশায়? উত্তর হবে G1। ডিএনএ এর দ্বিত্বকরণ হয় কোন দশায়? উত্তর হবে S। এবং আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ স্পেশালি তৈরি হয় G2 দশায়। এই যে G0 দশা, এই G0 দশা নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে G0 দশা কখন দেখা যায়? না, G0 দশা তখনই দেখা যাবে যখন কোনো একটা কোষের মধ্যে কোনো ত্রুটি থাকবে। এবং এই G0 দশা দেখা যায় না এমন একটি কোষ হচ্ছে ক্যান্সার কোষ, এবং G0 দশা দেখা যায় এমন কোষ হচ্ছে স্নায়ু কোষ, পেশি কোষ, এগুলো আর বিভাজিত হতে পারে না। সেই জন্যই কেন বিভাজিত হয় না? তার কারণ এটা G0 দশায় থাকে। কেন G0 দশায় থাকে? কারণ এদের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয় বলে। এবং দেখতে পাচ্ছ G0 দশাতে কখন বের হচ্ছে একটা কোষ, কখন G0 দশায় বেরিয়ে যাচ্ছে। দেখো এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ এবং G1 ফেজের মধ্যবর্তীখানে কিন্তু G0 দশা দেখা যাচ্ছে। অনেক সময় এটাকে G1 থেকেও বেরিয়ে যাচ্ছে বলে ধরা হয়, কিন্তু তোমাদের যদি প্রশ্ন দেয় স্পেসিফিক্যালি যে G0 দশা কোন দুটি দশার মধ্যবর্তীখানে দেখা যায়, তখন কিন্তু উত্তর হবে এম ফেজ এবং G1 এবং S এর মধ্যে করবে না সেক্ষেত্রে। এবং এই যে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস, সেখানে এই যে কোষ বিভাজন হচ্ছে, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উৎসেচকের নাম কিন্তু জানতে চাই। উৎসেচকটা হচ্ছে সাইক্লিন উৎসেচক। সুতরাং কোষ চক্রের সঙ্গে সম্পর্কিত একটি প্রধান উৎসেচক হচ্ছে সাইক্লিন উৎসেচক, যেটাকে বলা হয় CDKS। এটাও কিন্তু দিতে পারে যে CDKS
সেটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ পুরো নাম। তো সিডিকেএস বা সাইক্লিন উৎসেচক কিন্তু কোষ চক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি কোষ চক্রের পরপর দশাগুলো দেখিয়েছি। সেখানে হচ্ছে ইন্টারফেজ, যেখানে কিন্তু কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। আর একটা হচ্ছে এম ফেজ, যেখানে কিন্তু মাতৃকোষ থেকে অপত্য কোষে পরিণত অর্থাৎ বিভাজিত হয়। এবং এই ইন্টারফেজের তিনটি দশা, সেটা হচ্ছে G1 S G2, এবং মাইটোটিক ফেজের দুটি দশা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিসের চারটি দশা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটি কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে হয়, প্রাণী কোষের ক্ষেত্রে সেটি ক্লিভেজ বা ফারুইং এর মাধ্যমে হয়, যেগুলো তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসছো। নেক্সট যেটা, সেটা হচ্ছে চেক পয়েন্টস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। কোষ চক্রের তিনটি প্রধান চেক পয়েন্ট থাকে, একটি হচ্ছে G1S, একটি হচ্ছে G2M এবং আরেকটি হচ্ছে M চেক পয়েন্ট। কখন কোনটা থাকে না, G1S থাকে G1 এবং S এর মধ্যবর্তীখানে। দেখো আমি তোমাদের বলেছিলাম যে G0 দশাটা কিন্তু G1 এর সময়তেও অনেক সময় দেখায়, দেখো এখানে দেখিয়েছে, ঠিক আছে। তো G1 এসে কি কি হয় না, সেখানে কোষের আকৃতি, ডিএনএ অণুর কোনো প্রবলেম আছে কিনা সেগুলো কিন্তু চেক করা হয়। G2M এর মধ্যে চেক করা হয় যে কোষের নিউক্লিয়াস ঠিকঠাক আছে কিনা, ডিএনএ অণুর মেরামত হয় কিন্তু এই যদি কোনো কারণে তোমার ডিএনএ অণু যদি ক্ষতিগ্রস্ত হয় তখন মেরামতও কিন্তু হয় G2 তে, সেটা কিন্তু G1 এ হয় না, ঠিক আছে। কারণ এস দশায় ডিএনএ সংশ্লেষিত হয়। তো এবং G2M এ কোনো ডিএনএ অণু ক্ষতিগ্রস্ত আছে কিনা সেটা দেখো G2M এ চেক পয়েন্টও চেক করে এবং G1S চেক পয়েন্টও কিন্তু চেক করছে। এবং M চেক পয়েন্টটা থাকে বেসিক্যালি তোমার যে ক্যারিওকাইনেসিস ঠিক মেটাফেজের পরে সেখানে এম চেক পয়েন্টটি থাকে এবং এম চেক পয়েন্ট চেক করে যে ক্রোমোজোমের বেমতন্তুর সাথে ঠিকঠাক ওই কাইনেটোকোরে বেমতন্তু যুক্ত হয়েছে কিনা সেটি কিন্তু চেক করে। সুতরাং কেন চেক করে, কারণ আদারওয়াইজ চেক না করলে যদি কোনো জেনেটিক্যালি ত্রুটি কোষ উৎপন্ন হয় সেটি বিভাজিত হয়ে পুনরায় ত্রুটি কোষ তৈরি হবে, যাতে এই ত্রুটি কোষ উৎপন্ন না হয় সেই জন্যই কিন্তু এই চেক পয়েন্টগুলো চেক করে যে কোষটি ঠিকমতো বিভাজিত হচ্ছে কি না। নেক্সট যেটি, সেটি হচ্ছে এই তোমার তিন ধরনের যে কোষ বিভাজন রয়েছে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। যেমন অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন, কেন, তার কারণ সেখানে সরাসরি বিভাজিত হয় এবং দেখা যায় সমস্ত নিম্ন শ্রেণীর যে জীব যেমন ব্যাকটেরিয়া, হ্যাঁ, যেমন অ্যামিবা প্রভৃতি এককোষী কোষের মধ্যে আমরা দেখতে পাই, প্রোক্যারিওটিক এককোষী কোষের মধ্যে অ্যামাইটোসিস দেখতে পাই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইটোসিসে আমরা দেখতে পাই যে সমবিভাজন হয়, অর্থাৎ সেখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একদম সেম থাকে। এবং মাইটোসিস দেখা যায় সমস্ত দেহকোষের মধ্যে। এবং মাইটোসিসের দেখো ইন্টারফেজ থেকে একদম যে টেলোফেজ কি কি পরিবর্তন ঘটছে একটু দেখে নাও। দেখো ইন্টারফেজে কোষের যে তোমার কোষের মধ্যে, এটা প্রাণী কোষের দেখিয়েছে যে কোষের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো বা ক্রোমাটিন জালিকাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রোফেজ দশা যখন শুরু হয় তখন দেখো যে সেন্ট্রোজোম, ওখানে যে সেন্ট্রোজোম থাকে প্রাণী কোষে সেটি বিভাজিত হয়ে দুটি সেন্ট্রিওল উৎপন্ন করে এবং ক্রোমাটিন জালিকাগুলো ক্রমাগত তোমার কুণ্ডলীকৃত বা ঘনীভূত হয়ে কিন্তু ক্রোমোজোম উৎপন্ন করে। এবং একদম অন্তিম প্রোফেজে আমরা দেখতে পাচ্ছি যে পুরো একদম তোমার ক্রোমোজোমে পরিণত হয়েছে। এবং মেটাফেজ থেকে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি আসে সেটা হচ্ছে মেটাফেজ প্লেট, অর্থাৎ মেটাফেজ দশায় কোষের মধ্যে একদম মধ্যখানে ক্রোমোজোমগুলো তোমার বিষুব অঞ্চলে, কোষের নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চলে অবস্থান করে, একে বলা হয় মেটাফেজ প্লেট। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি, উত্তর হবে কিন্তু প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা কি, তখন উত্তর হবে অ্যানাফেজ। এবং মাইটোসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলোকে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় কোন দশায়, উত্তর হবে মেটাফেজ। এবং এই অ্যানাফেজে দেখো ক্রোমোজোমগুলো কিন্তু তোমার ভাগ হয়ে গেছে এবং প্রতিটি ক্রোমোজোম ভাগ হয়ে গেছে দুটি ক্রোমাটিডে এবং প্রতিটি ক্রোমাটিড কিন্তু দেখো দুই মেরুর দিকে চলে গেছে, একে বলা হয় অ্যানাফেজীয় চলন। এবং তোমাদের প্রশ্ন যদি আসে যে ইন্টারজোনাল তন্তু কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়, তখন উত্তর হবে কিন্তু অ্যানাফেজ, ঠিক আছে। এবং নেক্সট টেলোফেজে আমরা দেখতে পাই যে প্রোফেজে যখন তোমার বিভাজিত হচ্ছে, দেখো আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি প্রোফেজে যে নিউক্লিওলাসটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, এই যে এখানে নিউক্লিওলাসটা অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং একই সাথে নিউক্লিয় পর্দাটাও অবলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমের স্পাইরিলাইজেশন ঘটে। স্পাইরিলাইজেশন মানে হচ্ছে ঘনীভূত হওয়া, অর্থাৎ ক্রোমাটিন জালিকাগুলো ক্রমাগত ঘনীভূত বা
পেঁচিয়ে সে কিন্তু ক্রোমোজোম তৈরি করছে। ঠিক তার বিপরীত ঘটনা কিন্তু ঘটছে টেলোফেজে। টেলোফেজে দেখা যাচ্ছে যে ডিস্পাইরিলাইজেশন ঘটছে, অর্থাৎ যেগুলো ক্রোমোজোম তৈরি করেছিল সেগুলো পুনরায় আবার প্যাচ খুলে ক্রোমাটিন জালিকায় পরিণত হচ্ছে, দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে টেলোফেজে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুনরায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের আবির্ভাব করছে। এই জিনিসগুলো বেসিক্যালি ভালো করে বুঝতে পারলে কিন্তু তোমার কোনো প্রশ্ন কোষ বিভাজন বা কোষ চক্র এই টপিকস থেকে কিন্তু আটকাবে না। নেক্সট আসি মিওসিস, এবং এই মিওসিস থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু আসতে চলেছে। প্রথমেই আসি যে মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন বলে? তার কারণ মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটি অপত্য কোষে একদম অর্ধেক হয়ে যাচ্ছে, এন অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। এবং আমরা মিওসিসের ক্ষেত্রে দেখতে পাই, কি দেখতে পাই না, মিওসিসে মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকে, ফর এক্সাম্পল মাতৃকোষ তো 2n হয়, সেই 2nটা প্রথমে ডিভিশন হয়ে যায় এন, অর্থাৎ দুটি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে, এবং তারা পুনরায় এবার সমবিভাজিত হয়, অর্থাৎ মাইটোসিস ঘটে দ্বিতীয় স্টেপে, এবং চারটে আমরা দেখতে পাচ্ছি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। অর্থাৎ মিওসিসের ফলে একটা কোষ থেকে কিন্তু চারটে কোষ উৎপন্ন হচ্ছে। এবং আরেকটি কথা সেটা বোঝার হবে, সেটা হচ্ছে মিওসিসের যে দুটো পর্যায় মিওসিস 1 এবং মিওসিস 2, হ্রাস বিভাজন কিন্তু শুধুমাত্র মিওসিস 1 এ হচ্ছে, মিওসিস 2 এ কিন্তু সমবিভাজন হচ্ছে, কারণ এখানে যা হ্যাপ্লয়েড আছে এগুলোতেও কিন্তু হ্যাপ্লয়েড হচ্ছে, কিন্তু প্রথম যে মিওসিস 1 অর্থাৎ 2n থেকে n এই দশাটা, এক্ষেত্রে কিন্তু দেখো ক্রোমোজোম সংখ্যা যেটা হচ্ছে 2n ছিল সেখান থেকে কিন্তু n হয়ে যাচ্ছে, অর্থাৎ দেহকোষে যদি ক্রোমোজোম থাকে 46টা, জনন কোষে অর্থাৎ যেহেতু মিওসিস জনন কোষে হয় সেটা হয়ে যাচ্ছে 23টা। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি ব্যাপারটা? এখন মিওসিস 1 এর চারটি দশা, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এবং মিওসিস 2 এরও চারটি দশা, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তোমাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে বলি, সেটা হচ্ছে একদম প্রোফেজ 1 থেকে। প্রোফেজ 1 এর 5টি উপদশা রয়েছে, সেটা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এই 5টি উপদশা থেকে প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে না, লেপ্টোটিন থেকে প্রশ্ন আসবে যে বোকে স্টেজ, অর্থাৎ ফুলের তোড়ার মতো এই ক্রোমোজোমগুলো অবস্থান করে একদম মেরুতে কোষের, সেই জন্য একে বলা হয় বোকে স্টেজ। বোকে স্টেজ দেখা যায় লেপ্টোটিন দশায়। জাইগোটিন দশা থেকে যে প্রশ্নগুলো আসবে আমি বলে দিচ্ছি, একদম মিলিয়ে নেবে। সাইন্যাপসিস, সাইন্যাপসিস মানে সেক্ষেত্রে মাতৃক্রোমোজোম এবং পিতৃক্রোমোজোম পরস্পর কাছাকাছি আসে, এবং এক্ষেত্রে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠিত হয়। তাহলে জাইগোটিনের প্রধান দশা কি কি বৈশিষ্ট্যগুলো আসছে পরীক্ষায় আসবে, ভালো করে শোনো, দরকার হলে খাতায় নোট ডাউন করে নাও। জাইগোটিন মানে সেখানে সাইন্যাপসিস হবে, সাইন্যাপসিস মানে পিতৃ এবং মাতৃক্রোমোজোম কাছাকাছি আসে। 2 নম্বর সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠিত হয়। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কোথায় গঠিত হয় না, পিতৃ এবং মাতৃক্রোমোজোমের মধ্যবর্তীখানে। 3 নম্বর যেটা, সেটি হচ্ছে বাইভ্যালেন্ট। এই যে পিতৃমাতৃ ক্রোমোজোম কাছাকাছি আসছে এবং এরা বাইভ্যালেন্ট, অর্থাৎ দুটো জোড় গঠন করে, একে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট গঠিত হয় কিন্তু জাইগোটিন। তাহলে জাইগোটিন থেকে মেন 3টে পয়েন্ট প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সাইন্যাপসিস, সেটা হচ্ছে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, সেটি হচ্ছে তোমার বাইভ্যালেন্ট। নেক্সট হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসতে পারে সেটা হচ্ছে কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে, উত্তর হবে তোমার প্যাকাইটিন। প্যাকাইটিনে কিন্তু ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার মিন্স পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমের যে নন সিস্টার সমস্ত ক্রোমোজোম, নন সিস্টার মিন্স আমি আগে অলরেডি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এখনো বলছি, যদি ভিডিওগুলো না দেখে থাকো, ক্রোমোজোম ক্রোমাটিড নিয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি, লাইভ ক্লাস আছে একটি, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রেখেছি, চাইলে দেখে নেবে, কারণ এইগুলো নিয়ে ডিটেলসে বলতে গেলে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে? তো প্যাকাইটিনের ক্ষেত্রে যেটি দেখা যায় সেটা হচ্ছে ক্রসিং ওভার, অর্থাৎ পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের যে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের খণ্ড বিনিময় হয়। 2 নাম্বার যেটি দেখা যায়, এক্ষেত্রে আমরা টেট্রাড দেখতে পাই প্যাকাইটিনে। প্যাকাইটিন উপদশাতে আমরা টেট্রাড দেখতে পাই। ডিপ্লোটিনে যেটি হবে সেটি হচ্ছে কায়াজমা। কায়াজমা একদম স্পষ্টভাবে দেখতে পাই ডিপ্লোটিন উপদশায়। এবং ডায়াকাইনেসিসের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে একদম যে ক্রোমোজোমের যে কায়াজমাটা হয়েছে সেটার একদম শেষ প্রান্তীয় যে চলন আমরা, বা যেটাকে বলা হয় টার্মিনালাইজেশন, সেই কায়াজমার টার্মিনালাইজেশন দেখা যায় ডায়াকাইনেসিসে। নেক্সট মেটাফেজ 1 এ যেমন হয়, মেটাফেজ মানে সেখানে আমরা দেখতে পাই যে একদম বেমতন্তু তৈরি হচ্ছে, ক্রোমোজোমগুলো একদম কোষের বিষুব অঞ্চলে অবস্থান করছে। হ্যাঁ, এবং অ্যানাফেজ আমরা দেখতে পাবো যে ওই মাইটোসিসের মতোই যে ক্রোমোজোমের সেপারেশন হচ্ছে। অ্যানাফেজ 1 এবং অ্যানাফেজ 2 মিওসিসের ক্ষেত্রে যে প্রধান পার্থক্য, অ্যানাফেজ 1 এ কিন্তু ক্রোমোজোমের
সেপারেশন বা পৃথকীকরণ হয়, কিন্তু অ্যানাফেজ 2 তে ক্রোমাটিডের পৃথকীকরণ হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং টেলোফেজ 2 তে আমরা দেখতে পাই যে দুটি অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে মিওসিস কোষ বিভাজনের শেষে আলটিমেটলি একটা কোষ থেকে 4টি কোষ উৎপন্ন হচ্ছে, এবং যেগুলো আমরা মাইটোসিসে বলেছি যে তোমার নিউক্লিওলাস এবং কোষ পর্দার বিলুপ্তি হয় কোন দশায়, অবশ্যই প্রোফেজে, এবং পুনরায় ফিরে আসে সেটা হচ্ছে টেলোফেজে। আরেকটি যেটা গুরুত্বপূর্ণ মিওসিসের ক্ষেত্রে, মিওসিস 1 এবং মিওসিস 2 এই যে দুবার করে ঘটছে প্রতিটা দশা, এই মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী দশাকে একটা টার্মিনোলজিতে বলা হয় ইন্টারকাইনেসিস। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মিওসিস কোষ বিভাজনের দুটি দশার মধ্যবর্তী সময়কালকে বলে, সেটি কি না, উত্তর হবে কিন্তু ইন্টারকাইনেসিস। তো অবশ্যই এই কথাগুলো যদি একটু খেয়াল রাখো, আমার মনে হয় না কোষ বিভাজন টপিকস থেকে তোমার কোনো প্রশ্ন তুমি পারবে না করতে, এমনটা হতে পারে না। আশা করছি এই ব্যাপারগুলো থেকেই প্রশ্ন আসবে, এবং এই টপিকসগুলো খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, তাহলেই দেখবে সেমিস্টার 1-এ 35-এ যে শেষ কয়েকটি প্রশ্ন কোষ বিভাজন থেকে থাকে, প্রতিটি প্রশ্নের উত্তর তুমি করতে পারছো। দেখা হচ্ছে পরের ক্লাসে, এবং পুনরায় এই জিনিসগুলোকে একবার ঝালিয়ে নাও। পরবর্তী ক্লাসে আমরা এই সেমিস্টার 1 নিয়েই কথা বলবো।